ওকে, রূপসী বাংলা কাব্যগ্রন্থের 14 নম্বর কবিতা হচ্ছে আবার আসিব ফিরে কবিতাটি, যেটি জীবনানন্দ দাশের লেখা। আর আমরা জানি জীবনানন্দ দাশ একজন এতটাই প্রকৃতিপ্রেমী, যার কবিতা আমরা ক্লাস 12-এ পড়েছি। এবং প্রকৃতির সঙ্গে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, বা প্রকৃতির নট অনলি পার্টিকুলার কোনো থিং, প্রকৃতির প্রত্যেকটা জিনিসের মধ্যে তিনি যেন একটা স্বাচ্ছন্দ্য খুঁজে পেয়েছেন, এবং প্রত্যেকটা জিনিসের সঙ্গে তিনি যেন একটা একাত্মবোধ খুঁজে পেয়েছেন, যার প্রতি একটা অন্য রকমের ভালোবাসা প্রকাশিত হয়েছে। আর সত্যি কথা বলতে, পাঠক মনে যে প্রকৃতির প্রতি একটা প্রেমের তীব্র ভাব সৃষ্টি হয়, তার এক প্রধান সৃষ্টিকর্তা জীবনানন্দ দাশকে বলা চলে। আর এই কবিতায় বিশেষ করে আমাদের যেটা কলেজ লেভেলে বাংলা মেজর পার্টে প্রথম সেমিস্টারের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে এই কবিতাটি, যেটির মধ্যে দিয়ে মানে যেই কবিতায় কবি বারবার করে বলতে চাইছেন যে আমি আবার ফিরে আসতে চাই এমন একটা জায়গায়, যে জায়গাটাকে আমি ভালোবাসি, সেই জায়গাটার প্রকৃতি তথা প্রকৃতির প্রত্যেকটা স্বাচ্ছন্দ্যের মধ্যে। এবং আমরা জানি যে যার মধ্যে প্রাণ থাকে তার একটা সময় বিনাশ হয়, জড় পদার্থের বিনাশ হয় না। তাই তিনি পরবর্তী পুনর্জন্মে তিনি এই পৃথিবীতে কোনো একটা প্রাণী রূপে আবির্ভূত হতে চান। সেটা শুধুমাত্র মানুষ নয়, সেটা হতে পারে কোনো পক্ষী, সেটা হতে পারে কোনো পশু। যাই হোক, কবিতায় দেখা যাক কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে যে তিনি বলছেন যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। কবিতার প্রথমে তিনি আবার শব্দটা ব্যবহার করছেন। আবার শব্দ বলতেই বুঝি যে কোনো কিছু অলরেডি হয়ে গেছে, সেটা আবার পুনরায় নতুন করে সৃষ্টি হবে। তো এখানে কবি জীবদ্দশায় তিনি চাইছেন তার মৃত্যুর পর আবার পুনরায় তিনি বাংলাতেই পুনরায় কোনো প্রাণীর প্রাণসত্তা নিয়ে যেন আবির্ভূত হতে পারেন। তো বলছেন যে তিনি আবার ফিরে আসতে চাইছেন ধানসিঁড়িটির তীরে। তীর শব্দ কোনো নদীর পার্কেই বোঝায়, অর্থাৎ ধানসিঁড়ি হচ্ছে একটি নদীর নাম। যদি এই নদীটির অবস্থান আসামে, তবুও তিনি যেন ওই আসামে প্রবাহিত ধানসিঁড়ি নদীটির সত্তা বা উপস্থিতি বাংলার মধ্যে টেনে এনেছেন। এবং আমরা এখানে প্রশ্ন আসতে পারে যে ধানসিঁড়ি নদীটি যদিও আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশ, যা বিভক্ত বাংলাদেশে বর্তমান নেই, তার উপস্থিতি রয়েছে আসামে, তবুও তার কবিতায় ধানসিঁড়ি নদীটির উল্লেখপূর্বক আমরা বুঝতে পারি যে বাংলার যে প্রাণসত্তা, যে শস্য শ্যামলা সুন্দর আমাদের যে বাংলা ভূমি, যে ভারতবর্ষ, সেখানে প্রধান উপাদান হচ্ছে ধান। ধান এমন একটা উপাদান যার উপস্থিতি আমাদের বাংলার সমাজকে, বাংলার মানুষকে জাগরিত করে। তো সে ধানের প্রতি ভালোবাসা বা ধানসিঁড়ি নদীটির প্রতি তার কোনো একটা প্রেমকে নিয়েই হয়তো তিনি ধানসিঁড়ি নদীটির নাম উল্লেখ করেছেন। তো তিনি চেয়েছেন যে তিনি হয়তো ধানসিঁড়িটির তীরে এই বাংলায় ফিরে আসতে চাইছেন, এবং তিনি এটাও জানেন যে পরজন্ম হওয়া মানেই যে মানুষ রূপে জন্মাতে হবে বা মানুষ রূপেই জন্মাবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আমরা জানি মানুষের কর্মফল অনুযায়ী, যেটা আমাদের জন্মচক্র জানি, ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের ক্রিয়াকলাপও জানি। যাই হোক, তো বলা হচ্ছে কি যে কর্মের ওপর ভিত্তি করে মানুষের জন্ম হয়। যে যেমন কর্ম করে পরজন্মে তেমন তার জন্ম হয়। কেউ তার পাপ কর্ম বা পুণ্যকর্মের উপর ভিত্তি করে যদি পুণ্যকর্ম করে বা মোক্ষ লাভের কিছু কর্ম করে, তাহলে তার পরজন্ম কি হয়? বন্ধ হয়ে যায়। ওই জন্য যে কোনো নীতি কথায় বা যে কোনো মহৎ কাব্যগ্রন্থে একটাই বলা হচ্ছে যে মানুষের এমন কর্ম করা উচিত যেই কর্ম করলে মানুষের পুনর্জন্মটা রদ হয়, মানে বন্ধ হয়। তো সেই পরিপ্রেক্ষিতে বা সেই সমস্ত কথার উপরে গিয়েও কবি বলতে চাইছেন কি যে আবার আসিব ফিরে, হয়তো মানুষ বেশে নয়, হয়তো কোনো কি বেশে বলছে, হয়তো শঙ্খচিল শালিকের বেশে। আমরা জানি চিল হচ্ছে এমন একটা পাখি যার দৃষ্টি হচ্ছে প্রচণ্ড তীক্ষ্ণ।
কিন্তু তবু সেটা কি সমাজের চোখে নিন্দনীয়, কারণ চিল নামটার সঙ্গেই কোনো সদর্থক চিন্তাভাবনা থাকে না। কিন্তু তিনি চিলের সঙ্গে জুড়ে দিচ্ছেন শঙ্খ। আমরা জানি শঙ্খ একটা মঙ্গলময় চিহ্ন, মঙ্গলময় ধ্বনি, যার ধ্বনিতে প্রতিধ্বনিতে প্রত্যেকটা বাড়ি সন্ধ্যার সময় মেতে ওঠে। তো শঙ্খচিল উল্লেখের নিরিখে তিনি একটা পবিত্র মঙ্গলময় পাখির উল্লেখ করছেন, বা হয়তো শালিকের বেশে। আমরা জানি শালিক একটা এমন পাখি যেটা আমাদের কুসংস্কারাচ্ছন্ন সমাজে শালিকের উপস্থিতি একটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা পথ বলে দেয়। যাই হোক, তবু শালিক হচ্ছে এমন একটা পাখি যা গৃহে উপস্থিতি একদম সকাল সকালই হয়, যার উপস্থিতি গৃহের মধ্যে একটা শুভ দিনের সূচনা ঘটায়, যার উপস্থিতি মানুষকে বোঝায় যে একটা নিশির বা রাত্রির অবসান ঘটেছে, একটা নতুন দিনের সূচনা করতে চলেছে, তাই তো। তো তিনি বলতে চাইছেন যে তিনি আবার বাংলায় ফিরে আসতে চান, তিনি থাকতে চান ওই ধানসিঁড়ি নদীর তীরে, বা হয়ে আসতে চান কোনো শঙ্খচিল বা শালিকের বেশে। বলা হচ্ছে কি, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। ভোরের কাক, ভোর শব্দটা কি বোঝায়? ভোর শব্দটা বোঝায় একটা দিনের শুরু। যেমন করে একটা মানব জীবনের যৌবনকাল, শৈশবকাল হচ্ছে তার মেরুদণ্ড, মানে সেখান থেকেই ছেলের বা মেয়ের বা মানুষের চরিত্র গঠনের একটা মাধ্যম চিহ্নিত করা যায়। তো বলছে ভোরের কাকের উপস্থিতি একটা নতুন দিনের সূচনা। ভোরের কাকের উপস্থিতি মানুষকে একটা কুসংস্কার, একটা নেশা থেকে জাগরিত করার একটা মাধ্যম। তো সেই কাকের বেশে এই কার্তিকের নবান্নের দেশে তিনি ফিরে আসতে চেয়েছেন। আমরা জানি কার্তিক মাসে নবান্ন অনুষ্ঠান হয়, আর নবান্ন অনুষ্ঠান বলতে আমরা যেটা বুঝি কি না, মাঠ থেকে ধান কেটে নিয়ে আসা হয় এবং সবার যখন ধান কাটা সম্পূর্ণ হয়ে যায়, সেই ধান অর্থাৎ লক্ষ্মী বাড়িতে আনার আনন্দে নবান্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবান্ন বলতে কি বোঝায়? নব অন্ন, মানে নতুন খাদ্য গ্রহণ করা, সেটা উৎসবের মাধ্যমে আয়োজন করা হয়। তো তিনি বলতে চাইছেন যে কার্তিক মাসের যে নবান্ন, যে একটা পবিত্রময় লক্ষ্মীময় যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তিনি আবার এই বাংলায় ফিরে আসতে চাইছেন। বলছে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, কাক হয়ে ভোরবেলায় কার্তিক মাসে নবান্নের সেই মরশুমে তিনি কি বলতে চাইছেন না, কুয়াশার বুকে ভেসে আসবেন এই কাঁঠাল তলায়। কুয়াশার বেশ ভোরবেলায়, বিষয়টা পরিচিত। আমরা জানি ভোরবেলায় পরিবেশ হচ্ছে একটা অস্পষ্ট আবছা, যেখানে স্পষ্টতর কিছু দেখা যায় না। সেরকম একটা পরিবেশে কবি ফিরে আসতে চাইছেন কাক রূপে কোনো কাঁঠাল গাছের সন্নিকটে। বলা হচ্ছে যে হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। হয়তোবা হাঁস হব, হাঁস আর কিশোরী দুটোর মধ্যে কবি একটা মিল তুলে ধরেছেন। আমরা জানি যে হাঁস সবসময় দ্রুত গতিতে চলাফেরা করে, কখনোই মানে ধীর গতিতে তারা যায় না, সবসময় একটা দ্রুত গতিতে হাঁস চলাফেরা করে। যেমন করে একটা কিশোরী বলতে একটা বাচ্চা মেয়ে, যেমন করে সে দ্রুত চলাফেরা করে। তার পায়ের ঘুঙুর, লাল ঘুঙুর যেমন শোভা পায়, তেমনভাবেই হাঁসের দেখবে পাগুলোর মধ্যে একটা লাল আভা বিরাজ থাকে, যেন সেই লাল আভাটার সঙ্গে কিশোরীর পায়ের ওই লাল ঘুঙুরটা একটা তুলনা করেছে, যে কি করবে না সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আমরা জানি গ্রাম বাংলার পুকুর ঘাটের অভাব নেই, আর কলমি শাক যেটা আমরা সবাই দেখেছি, আর কলমি শাক একটা সহজলভ্য শাক, যেটা আমরা মোটামুটি র্যান্ডাম মার্কেটেও যেতে হয় না, যেটা পুকুরের ঘাটে গেলেই আমরা কলমি শাক পাই। আর যেটা আমাদের ইঁথুর ঘটানোর সময়তেও বোধ হয় কলমি শাকের একটা পাট লাগে, জানি নিশ্চয়ই আমরা সেটা জানি তো। যাই হোক, তো বলা হচ্ছে কি, সেই যে হাঁস জলে ভেসে বেড়াবে কোথায় না, কলমির যে শাকগুলো জলে ভেসে বেড়াবে, জলের মধ্যে থাকবে, সেই জলের মধ্যে সেই হাঁসও কি করবে, সেই গন্ধে জলের মধ্যে কি হবে, ভেসে বেড়াবে। তো কি বলছে, আবার কই বলছেন যে আবার আসিব আমি বাংলার নদী মাঠ, ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা
বাংলার এই সবুজ করুণ ডাঙায়। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, বলছেন যে বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে তিনি ফিরে আসবেন। বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে তিনি ফিরে আসবেন। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। জলাঙ্গি একটা নদীর নাম, যেটা আই থিঙ্ক অ্যাকর্ডিং টু মাই থিঙ্কিং সেটা মুর্শিদাবাদে অবস্থিত, মুর্শিদাবাদে বহমান। ঠিক আছে, তো বলছে কি যে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। আমরা জানি ডাঙা হয় তৃণভূমিতে সজ্জিত, আর তৃণ হচ্ছে কি সবুজ। তো এখানে সবুজ শব্দটা আমরা মিল পাচ্ছি, কিন্তু তিনি ডাঙাটাকে করুণ কেন বলছেন, এটা প্রশ্ন আসতেই পারে। করুণ শব্দ বলতে বোঝায় যেটা হচ্ছে কি না, কি করুণ বলতে কি বোঝায়? দয়া। করুণ বলতে যেটা দেখেই একটা যেন কষ্ট, একটা শোক, একটা যেন মায়া, একটা যেন কিছু হারিয়ে ফেলার যন্ত্রণা, সেটা দেখে মনে জেগে ওঠে করুণা। করুণ, করুণা। তো এখানে যে ডাঙাটার কথা বলছে, যে জলাঙ্গি নদীর পাড়ের যে ডাঙা, আমরা জানি মুর্শিদাবাদ সিরাজউদ্দৌলা এবং মির্জাফরের কাহিনী আমাদের সবার জানা। আমরা জানি যে মির্জাফরের যে বেঈমানি, মির্জাফরের যে কূটনীতি, মির্জাফরের যে স্বার্থপরতা, সেটা ইতিহাসের পাতায় পাতায় সোনার অক্ষরে লেখা আছে তার এই বেঈমানের কথা। আমরা জানি যে সিরাজউদ্দৌলা তিনি একজন আত্মীয় ছিলেন, তথাপি প্রধান সেনাপতি ছিলেন, কিন্তু তিনি কি করেছিলেন, চক্রান্ত করে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজউদ্দৌলাকে পরাজিত করিয়েছিলেন এবং ইংরেজদের সহায়তায় তিনি সিংহাসন দখল করেছিলেন। জানি এটা আমরা। যাই হোক, তো এখানে বলছে ডাঙাটাকে কারণ করুণ বলছে, বলছে নাকি কথিত আছে যে এমন একটা অবস্থা যখন ইংরেজরা মির্জাফর না, সিরাজউদ্দৌলার রাজধানী আক্রমণ করেছিলেন, তখন একটা সাধারণ মানুষের বেশে সিরাজউদ্দৌলা এবং তার স্ত্রী তারা এই জলঙ্গি নদী পার করার জন্য ডাঙায় এসে উপস্থিত হয়েছিল। কিন্তু কি হয়েছিল, যে মাঝি তাদের নৌকা করে পার করার জন্য প্রস্তুত ছিলেন, সেই মাঝি ওই সিরাজউদ্দৌলার জুতো দেখেই চিনতে পেরেছিলেন যে এটা কোনো সাধারণ মানুষের জুতো নয়, এবং বুঝতে পারেন ইনি হচ্ছেন সিরাজউদ্দৌলা। এবং তখন তিনি কি করেন না, ইংরেজদের খবর দেন এবং তার দরুন সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করা হয়, তাদেরকে বন্দি করা হয় এবং পরবর্তীকালে তাদের মৃত্যু হয়। তো তার কারণে কবির দৃষ্টিভঙ্গিতে হয়তো আসতে পারে যে এই যে করুণ ডাঙা, মানে এই ডাঙাতেই সিরাজউদ্দৌলা এবং তার পত্নীকে এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল। এই ডাঙায় যেখান থেকে হয়তো পারতো তারা জলঙ্গি পার করে একটা স্বাধীন জীবনযাপন করতে, শত্রুদের হাত থেকে বঞ্চিত হয়ে, শত্রুদের হাত থেকে মুক্ত হয়ে, কিন্তু পারেনি। তো সেই দৃষ্টিকোণ থেকেও তো হয়তো হতে পারে কবির চিন্তা ভাবনায় যে এখানে তিনি মানে এই ডাঙাকে তিনি করুণ ডাঙা বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, দেখা যাক পরের কি বলছে। যে এই প্রসঙ্গে বলে রাখা যে প্রথম যে 8টি লাইন আছে সেখানে কবি বলতে চেয়েছেন যে তিনি কোন কোন বেশে বাংলায় ফিরে আসতে চান। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় যে 6টি লাইন আছে, আই থিঙ্ক 6টি লাইন, সেই 6টি লাইনে কিন্তু তিনি কখনোই বলেননি যে আমি এই বেশে ফিরে আসতে চাই। দ্বিতীয় 6টি লাইনে তিনি বলতে চেয়েছেন যে বাংলার এই প্রেমমুগ্ধ সৌন্দর্যময় দিকগুলো রয়েছে, যেইগুলোই আমাকে টানছে। আমরা জানি ভালোবাসার সম্পর্ক এতটাই মধুর হয় যে একটা সময় সে আমাদের খুব কাছে থাকে, সে আমাদের প্রত্যেকটা ব্রেকফাস্ট, মানে সকালে উঠে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত প্রত্যেকটা খাবারের খবর নেয়, এবং সে যেন আমাদের কন্ট্যাক্ট লিস্টের একটা চরমতম পর্যায়ে এসে উপস্থিত হয়। কিন্তু সেই মানুষটা যখন কোনো একটা কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, তবু আমাদের যেন, যারা সত্যিকারে ভালোবাসে তাদের যেন তবু একটা মনে হয় যে আমাকে সেই সম্মানটা দিতে হবে না, কিন্তু আমি যেন তার কন্ট্যাক্ট লিস্টে এমন একটা জায়গাতে থাকি যাতে তাকে একটা 2 মাস পর, 1 মাস পর, 6 মাস পরও যেন একটা কথা হতে পারে, কেমন আছিস বা কেমন আছে।
আমি চাইছি না আগের মতো করে আমাকে প্রত্যেকটা সকালে গুড মর্নিং বলুক, কিন্তু আমি চাইছি যে তার কন্ট্যাক্ট লিস্টে এমন একটা সম্বন্ধ থাক, এমন একটা সম্পর্ক থাক, যেখান থেকে যেন অন্তত 6 মাস পরেও একটা কথা হয়। তাতে করে আমি সেইভাবে চাইছি না, কিন্তু কোনোভাবে চাইছি যাতে করে তার সঙ্গে আমার একটা অ্যাটাচমেন্ট মিনিমামতম থাকে। তো কবি ওখানে বলতে চাইছেন তিনি বাংলায় ফিরে আসতে চাইছেন। তিনি এমনভাবেই 1899 সালে যেমনভাবে জন্মেছিলেন বাংলার বুকে, তেমনভাবে কোনো মানুষ রূপে নয়। তিনি চাইছেন এমন একটা প্রাণ নিয়ে, যে প্রাণটা হয়তো প্রকৃতির বুকে একটু ডানা মেলে উঠতে পারবে, একটু নিজের পায়ে হাঁটতে পারবে, যার উপস্থিতি কোনো রক্ত মাংসের মানুষ নয়, পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় মন থাকবে, যার হয়তো একটুখানি বাংলার বুকে প্রাণ নিয়ে বিরাজ করতে পারলেই হবে। যাই হোক, তো দ্বিতীয় স্তবকে তিনি বলতে চাইছেন বেসিক্যালি যে বাংলার কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে, যেই জিনিসগুলো আমাকে টানছে, এবং পাঠকদেরকে বলতে চাইছেন যে তোমরাও দেখো, তোমরাও বোঝো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে বাংলার প্রকৃতি কতটা মধুরময়। তো দ্বিতীয় স্তবকে বলা হচ্ছে যে হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো দেখিবে যে, তুমি হয়তো দেখতে পাবে যে সুদর্শন উড়িতেছে। সুদর্শন শব্দটির এক্স্যাক্ট মিনিংটা হয়তো জানা নেই, কিন্তু সুদর্শন বলতে বোঝাচ্ছে কোনো একটা সুদর্শন, অর্থাৎ সুন্দর দেখতে কোনো একটা পাখি বা পতঙ্গ, যেটা কি করবে বলছে, উড়িতেছে সন্ধ্যার বাতাসে। তুমি দেখবে বাংলার একটা অপরূপ সন্ধ্যা, যেই সন্ধ্যায় একটা সুদর্শন পাখি উড়িতেছে। আর তুমি দেখবে তখনই যখন তুমি বাংলায় জন্মলাভ করবে। তুমি দেখতে সৌভাগ্য পাবে তখনই যখন তোমার দেখার মতো ইন্দ্রিয় থাকবে। তো বলা হচ্ছে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। লক্ষ্মী পেঁচা হচ্ছে এমন একটা পাখি যেটার উপস্থিতি দিনের বেলায় দেখা যায় না, যার উপস্থিতি রাত্রিতে ঘটে, এবং বলা হয় নাকি যে যার দর্শন পেলে, যাকে দেখতে পেলে মানুষ নিজেদেরকে ধন্য মনে করে। এবং কথিত আছে যে লক্ষ্মী পেঁচা যদি কারো বাড়িতে এসে বসে, সে নাকি আর্থিক দিক থেকে উন্নতি ঘটে বা উন্নতি করে। তো তিনি বলতে চাইছেন যে তোমার বাংলায় জন্ম হলে তুমি দেখতে পাবে লক্ষ্মী পেঁচা শিমুলের ডালে বসে ডাকছে, মানে তাকে দর্শন করা তোমার একটা সৌভাগ্যময় হবে, এবং তখনই সৌভাগ্যময় হবে যখন তুমি বাংলায় জন্ম লাভ করবে। তো বলা হচ্ছে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। এখানে একটা অন্যরকম মিনিং আসছে। এখানে বলছেন কবি যে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু। আমরা জানি খয়ের ধান বেসিক্যালি খুব সেভাবে কাজে হয়তো লাগে না, পুজো আজায় লাগে, দুর্গা পুজো কালী পুজোয় লাগে, আবার একটা কাজে লাগে বেসিক্যালি, যেটা হচ্ছে মানুষের মৃত্যুর সময়। খয়ের ধান, মানুষের মৃত্যু যখন হয়, বডি যখন নিয়ে যাওয়া হয় হিন্দু সম্প্রদায়, তখন কি হয়, খয়ের ধান ছড়াতে পিছনে যাওয়া হয়। তো সেটা কে ছড়াচ্ছে, এক শিশু। শিশু যে কিছুই বোঝে না, যার মধ্যে বোধগম্য কিছুই নেই, সে খই নিয়ে খেলা করছে। সে জানে না যে মৃত্যু কতটা মারাত্মক, তবুও যেন একটা বাচ্চা ছেলে মৃত্যুর সঙ্গে হানাহানি করছে। আবার বলছে কোনো এক রূপসার ঘোলা জলে, রূপসা এক নদী, তার ঘোলা জলে হয়তো কোনো এক কিশোর, কিশোর শব্দের অর্থ যার এখনো জ্ঞান হয়নি সেভাবে, সে হচ্ছে একজন নাবালক শিশু। তো কিশোর কি করছে না, একটা সাদা ছেঁড়া পালে ডিঙা বয়ে নিয়ে যাচ্ছে। ডিঙা মানে নৌকা। আর কিরকম পাল, ছেঁড়া পাল কখনোই একটা সদর্থক জিনিস নয়, যেটা তাকে এপার থেকে ওপারে নিয়ে যেতে সাহায্য করবে। ছেঁড়া পাল হচ্ছে কি না, কোনো নদীর মাঝখানে তার হয়তো ডিঙা থেমে যেতে পারে, হয়তো সে ডিঙা উল্টে তার মৃত্যু হতে পারে। তবু সেই কিশোর কি করছে না, ঘোলা জলের, উপসার ঘোলা জলে সে ডিঙা বেয়ে এপার থেকে ওপার হওয়ার চেষ্টা করছে। তবে মানে এখানে কবি বেসিক্যালি হয়তো এটা বোঝাতে চাইছেন যে সেই সময়কার বাংলায় তথা ভারতবর্ষে তথা অবিভক্ত বাংলাদেশে এমন অবস্থা ছিল যেখানে হয়তো তরুণরা
এমন একটা উদ্ভট জীবন কাটাতো যেখানে তাদের মৃত্যু সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কিন্তু তবুও তারা দিনরাত মৃত্যুর সঙ্গে যেন ছেলেখেলা করতো। এমন একটা পরিস্থিতি যেখানে জানা যাচ্ছে যে টোবাকো কজেস ক্যান্সার, যেখানে জানা যাচ্ছে যে অতি প্রেম জীবন ধ্বংস করে দেয়, তবুও যেন তরুণ সমাজ সে প্রেমেই রূপ দিচ্ছে। তবুও যেন সে তরুণ সমাজ এতটাই বেশি ত্যাগে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সে বুঝতেই পারছে না যে এর মধ্যে হয়তো আমার মৃত্যু ঘটতে পারে। তো কবি হয়তো সেরকম একটা দৃষ্টিভঙ্গি সেই সময়কার উপলব্ধি করে বলতে পারেন। যাই হোক, পরবর্তী কবির একটা আশ্বাস বিশ্বাস তিনি বলতে চাইছেন যে রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক। রাঙা মেঘ সাঁতরায়ে, মেঘ কখন রাঙা হয়? সারাদিনে দুবার রাঙা হয়। একবার কখন? যখন সূর্য অস্ত যায়। পূর্ব আকাশে সূর্য উদিত হয়, তখন কি হয়, রক্তিম আভা আমরা একটা মেঘের মধ্যে দেখতে পাই। আবার যখন সূর্য অস্তাচলে গমন করে, তখন পশ্চিম আকাশে দেখতে পাই একটা রক্তিম আভা, যেন লাল হয়ে আছে, যেন কোনো সিঁদুর কেউ যেন সেখানে মেখে দিয়েছে। তো কবি বলতে চাইছেন যে এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তটা বোঝাচ্ছে যে দিনের অবসান ঘটেছে, যেখানে সন্ধ্যা নেমে এসছে, এবং সেই সময় কি করছে না, নীরে অর্থাৎ বাসায় ফিরে আসছে কে? ধবল বক। দেখিবে সাদা বকেরা, ধবল মানে সাদা, যাই হোক, সাদা বকেরা নীরে ফিরে আসছে, এবং তোমরা আমাকে এসবের মধ্যেই খুঁজে পাবে। আচ্ছা, আগের প্রসঙ্গে আমি একটা উল্লেখ করা হয়নি, যাই হোক, এখানে বলা হচ্ছিল, দেখো, সাদা শব্দ বলতে বুঝি আমরা হোয়াইট, শুভ্র। সাদা বানান হয় দন্তেশ আকার দয়াকার, কিন্তু এখানে বানান বলতে দেখো তালবস্য আকার দয়াকার। তো তালবস্য আকার দয়াকার বলতে সাধারণত আমরা ওই শারদীয়া দুর্গা উৎসব, দুর্গা দেবীকেই বুঝি। আর দুর্গা দেবীর আগমন কখন ঘটে? কোন কালে? শরৎকালে। আর শরৎকালের আকাশ পরিবেশ কেমন থাকে? একদম স্নিগ্ধ শীতল, যেটা দেখি আমাদের মনোরম হয়ে ওঠে, যেটা দেখি আমাদের এতটাই আমরা ব্যাকুল হয়ে পড়ি, যার জন্য হয়তো মাঠে যাওয়ার রাস্তা দুটো যখন কাশফুল দেখি, সেই কাশফুলের মধ্যে যেন আমরা দুর্গা দেবীর উপস্থিতি অনুভব করতে পারি। তো কবি সেই তালবস্য বলতে সেই শারদীয় সেই শরৎকালের মুহূর্তটাই বলছেন, যে শরৎকালের মুহূর্তের ওই পাল তুলে কোনো কিশোরের রূপসার ঘোলা জলে ডিঙা বাই নিয়ে চলছে, এমন একটা পরিস্থিতি। যাই হোক, তো কবি বলতে চাইছেন দ্বিতীয় প্যারায় যে এই সবের মধ্যেই আমাকে পাবে ইহাদের ভিড়ে। কাদের ভিড়ে? না, তিনি দেখতে পাবেন কখন? যেখানে সুদর্শন পাখি উড়ে বেড়াচ্ছে সন্ধ্যার বাতাসে, যেখানে লক্ষ্মী পেঁচা ডাকছে শিমুলের ডালে, যেখানে শিশু খোয়ের ধান ছড়াচ্ছে, যেখানে এক কিশোর রূপসার ঘোলা জলে ছেঁড়া পালে ডিঙা বেয়ে নিয়ে যাচ্ছে, যেখানে সন্ধ্যার আকাশে ধবল বক নীরে ফিরে আসছে, এসবের মধ্যেই কবি বলছে আমাকে পাবে। আমাকে বলতে কাকে? জীবনানন্দ দাশকে।